আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে ভিস্তাডোম ট্রেনে চড়ে ভাইজ্যাগ বা বিশাখাপত্তনম থেকে এসে পৌঁছালাম আরাকুতে। যদি প্রথম পর্বের ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে এখনই বেল আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই পর্বে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ আরাকু। আরাকু স্টেশন চত্বরটি ছোট এবং কিরান্ডুল প্যাসেঞ্জার ট্রেনটি ঢোকার সাথে সাথে স্টেশন চত্বর বেশ জনবহুল হয়ে পড়ে। আরাকু স্টেশনের সামনে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল থাকে। এখান থেকে একটিকে বুক করে আপনারা আরাকুর স্পটগুলি অনায়াসেই ভিজিট করতে পারবেন। আমরাও স্টেশন থেকে দরদাম করে একটি 6 সিটার গাড়ি ভাড়া করে চড়ে বসলাম। ট্রেন জার্নি হয়ে গেছে, আরাকুতে নেমে পড়েছি। আরাকুতে নেমে আমরা একটি গাড়ি ভাড়া করলাম। গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। যে হোটেলটা যাবো সেটা হচ্ছে ড্রিম ভ্যালি রেসিডেন্সি। একদম স্টেশনের খুব একটা ডিস্টেন্সে নয়, 3 किलोमीटर गुगल मैपे দেখাচ্ছে। देखी কত দূর লাগে যেতে, কতক্ষণ, कितना टाइम लगेगा भैया यहाँ से हमारा होटल? होटल में 10 मिनट लगेगा। 10 मिनट लगेगा, तो টোটাল 10 মিনিট लगेगा। ড্রাইভার সাহেব বললেন আমাদের। তো আপাতত এখনো ট্রেন জার্নি রেস কাটেনি, বাকি পেছনে সবাই বসে আছে। হোটেলে যাওয়ার আগে চা খাওয়া হবে, চায় নাস্তা হবে, তারপর হোটেলে যাব। তারপর যেটা ঘুরবো সেটা হচ্ছে বোরা কেভ এবং এখানকার আশেপাশে যে দেখার সাইট সিনগুলো আছে সেইগুলো ঘুরতে বেরোবো। গাড়ি খানিকক্ষণ চলার পরেই বড় রাস্তা ছেড়ে ডান হাতে মোড় ঘুরলো। মেন মার্কেটকে পিছনে ফেলে মাটির রাস্তা ধরলো আমাদের গাড়ি। চললাম জঙ্গলের পথ ধরে। এদিকটা বেশ খানিকটা নিরিবিলি। খানিক পরে রেলওয়ে ক্রসিং পেরোলাম, যে লাইনটি সোজা চলে গেছে ছত্তিশগড়ের জগদলপুরের দিকে। এরপর বাঁ হাতে রেল লাইনকে পাশে রেখে চললাম হোটেলের অভিমুখে। হোটেল ড্রিম ভ্যালি রেসিডেন্সি। গুগল থেকে বুক করা হোটেল খুঁজে পেতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছিল। একসময় হতাশ হয়ে হোটেল এবং অ্যাডভান্স পেমেন্টের কথা প্রায় হজম করেই নিয়েছিলাম। তবে ভাগ্যের জোরে হোটেলের এক্সিস্টেন্স আবিষ্কৃত হয় এবং হোটেলটি ঠিক কী রকম তার সম্পূর্ণ তথ্য থাকছে ভিডিওর শেষে। আপাতত চলুন দেখে নিই আরাকুর সাইট সিনগুলি। কোনো ক্রমে হোটেলে হাত মুখ ধুয়ে সেই ভাড়া করা গাড়িতেই চড়ে বসলাম আমরা বেরিয়ে পড়েছি এবার লাঞ্চের উদ্দেশ্যে। এবার গাড়ি নিয়ে এখন সোজা যাব লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করার পর আমরা যাব বোরা কেভ। বোরা কেভে যতক্ষণ টাইম লাগে লাগুক। বোরা কেভে দেখার পরে বোরা কেভটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো। তারপরে কাছাকাছি বিভিন্ন রকম যে স্পটগুলো আছে আরাকুর অ্যাট্রাকশন, সেগুলোকে কভার করার চেষ্টা করব। আর রাতে রয়েছে খাওয়া দাওয়া। এখানকার স্পেশাল যে খাওয়া দাওয়া সেটা নিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে রাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক শেয়ার এই জিনিসগুলো করতে ভুলবেন না। কি তাই তো? ইয়েস। আচ্ছা, চলে এসেছি রেস্টুরেন্টের সামনে। এই যে অ্যারোমা ফ্লেভার্স, এই রেস্টুরেন্টে আজকে লাঞ্চ করব। এই রেস্টুরেন্টে লাঞ্চ করব। তো চলুন দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। চলুন ভেতরে ঢুকি। এই হচ্ছে রেট, এই সমস্ত জিনিস পাওয়া যায়। এখন এসছি একটি হোটেলে, একদম আমাদের হোটেল থেকে একদমই কাছে। হ্যাঁ, ড্রিম ভ্যালি রেসিডেন্সির একদমই কাছে। বোরা কেভ যাওয়ার পথে। একটাই নাকি? তো সবাই দেবে, 5টা দেবে। তো এখন আমরা যেটা করছি সেটা ভেজ থালি নিয়েছি। ভেজ থালি এখানে যেটা আমাদের পড়লো 120 টাকা করে পার প্লেট। ঠিক আছে, তার মধ্যে এই ডাল, পাঁপড়, ভাত, রাইস এই সমস্ত দিয়েছে। ওকে, খাওয়া দাওয়া ডান। এবার আমরা চলেছি বোরা কেভ দর্শনের পথে। প্রথমেই যাব বোরা কেভ দেখতে। খাওয়া দাওয়া বেশ ভালো। এই রেস্টুরেন্টটা অবশ্যই আপনাদের আমি রেকমেন্ড করব। ওকে, আমাদের যে হোটেলটা রয়েছে ড্রিম ভ্যালি রেসিডেন্সি, সেই রাস্তাটা থেকে বেরিয়েই বোরা কেভ যাওয়ার পথে টার্ন নিচ্ছি যেখানে, ওই রাস্তাতেই এই হোটেলটা পড়ছে। এবং আপনারা যদি চান যে ভালো করে ওই ভেজ থালি বা এইরকম কোনো খাবার খাবেন, মানে নর্মাল থালির ওপর দিয়ে যাবেন, অবশ্যই আমি এই হোটেলটাকে আপনাদের জন্য রেকমেন্ড করব। তো চলুন, এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে বোরা কেভের পথে। চলুন দেখতে থাকুন। পাহাড়ের কালারগুলো দেখার মতো দুর্দান্ত
দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ ধরা পড়ছে। চলুন। আরাকু স্টেশন থেকে বোরা কেভের দূরত্ব প্রায় 35 কিলোমিটারের মতো। গাড়িতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে। বোরা কেভ আরো একভাবে যাওয়া যেতে পারে, যা আগের পর্বের ভিডিওটিতে উল্লেখ করা আছে। এখনো না দেখে থাকলে ঝটপট বেল আইকনে ক্লিক করে দেখে নিন। বুড়া গুহালু স্টেশন থেকে কেভের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। ঘড়ি বলছে সময় দুপুর প্রায় 2টো। পূর্বঘাটের ঢাল বেয়ে বোরা গুহার দিকে যাওয়ার পথে দেখা মেলে মনোমুগ্ধকর ভূপ্রাকৃতিক পরিবেশের। গাড়ির উইন্ডস্ক্রিন ভিউতে ধরা পড়ছে মেঘ, ছায়া, রোদ, পাথর, জঙ্গলে ভরা এক নৈসর্গিক দৃশ্য। পথগুলো দেখুন, ঠিক মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে চলেছে। প্রতিটি বাঁকে যেন এক নতুন দৃশ্য সামনে আসছে। কেমন লাগছে এই সফর? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আমরা এলাম কফি এবং গোলমরিচের একটি বাগান বলা যেতে পারে। একদিকে রয়েছে কফি গার্ডেন আর একদিকে রয়েছে গোলমরিচ। তো এই সমস্ত যে গাছগুলো দেখছেন ওপরের দিকে উঠে যাচ্ছে, আমাদের ড্রাইভার সাহেব বলেন ওইগুলোই নাকি গোলমরিচের গাছ। তো চলুন দেখি আরও কিভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারি। গোলমরিচ ও কফি বাগানের সামনে একটি স্থানীয় বাজার, যেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আরাকু উপত্যকায় আদা, হলুদ, ঝাল শুকনো লঙ্কা, দারুচিনি ইত্যাদি প্রচুর চাষ হয়। দেখলাম এসবই প্যাকেট করে বিক্রি হচ্ছে এই স্থানীয় মার্কেটটিতে। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এই কফি গার্ডেনের একদম সামনে এখানে রয়েছে আতর এবং নীলগিরি তেল। ঠিক আছে, ওনার সাথে আলাপ হলো। তো আমরা একটু এক্সপেরিমেন্ট করার জন্যই, আতরের গন্ধটা বেশ সুন্দর লাগলো, তাই একটু আতর আর নীলগিরি তেল নিলাম। পেছনে রয়েছে কফি গার্ডেন। এবার আমরা কফি গার্ডেনের দিকে যাব। মনে হয় এন্ট্রি ফি রয়েছে। চলুন, যদি এন্ট্রি ফি থাকে অবশ্যই আপনাদের এখানেই আমি দেখাবো। চলুন। বিস্তৃত এরিয়া জুড়ে রয়েছে কফি প্ল্যান্টেশন। ভীষণ নিস্তব্ধ টাইপের একটা জায়গা। ঠিক আছে, পাখি ডাকছে। কি গাছ অপূর্ব? কোনটা? ওই ছবি তুলছো? কফি কফি কফি, সব কফি, সব কফি। ওগুলো গোলমরিচ। আর যেগুলো জড়ি জড়িয়ে আছে সেগুলো গোলমরিচ গাছ ছাড়া কফি গাছ জবা হয় না। গোলমরিচ গাছে কফি হয় না। কফি আর গোলমরিচ গাছের ভর্তি চারদিকে বাগান, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। আচ্ছা, তার আগে বলে দিই যে এই সিজনে মনে হয় না কফি হয়েছে, কিন্তু কফি গাছগুলো রয়েছে বেশ সুন্দর। আর এই যে কফির পার্বত্য অঞ্চল দেখুন, পুরো পাহাড়ের ঢাল বেয়ে ওপর দিকে উঠে গেছে আমাদের এই কফি প্ল্যান্টেশন। গোলমরিচ ও কফি বাগান থেকে আবার পূর্বঘাটের ঢাল বেয়ে ছুটে চললাম আমরা। খানিক পরেই এসে থামলাম আরাকু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বোরা কেভ যাওয়ার পথে অবস্থিত এক জনপ্রিয় দুর্ধর্ষ ভিউ পয়েন্টে। আচ্ছা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গালিকুন্ডা ভিউ পয়েন্টের একদম সামনে। ভীষণ সুন্দর মেঘ রোদ্দুরের খেলা, মেঘ পড়ে এক একটা জায়গায় ছায়া, অন্ধকার, ল্যান্ডস্কেপ জাস্ট অবর্ণনীয়। জাস্ট দেখে নিন একবার আপনারা, দেখুন। আমাদের চোখের সামনে তখন উন্মুক্ত পূর্বঘাটের রেঞ্জ ও নিরাবরণ আরাকু ভ্যালি। খানিক বাদে বাদে মেঘ এসে নামছে উপত্যকার কার্নিশ বেয়ে। এই স্থান থেকে সূর্যাস্ত উপভোগ করার মতো। তবে ভাগ্য দেবতা সুপ্রসন্ন না থাকায় সেই সৌভাগ্য হলো না। আপনারা এলে অবশ্যই সূর্যাস্তের সময়টি বেছে নেবেন। আবারও আঁকাবাঁকা পথ, বন, ইউটার্ন, বৃষ্টি, মেঘ এবং অবশ্যই পূর্বঘাট। যত পথ এগোচ্ছে ততই ভেতরে শিহরণ, উত্তেজনা ও আনন্দ একসাথে অনুভব করছি।
পৌঁছি, অ্যাট লাস্ট পৌঁছেছি বোরা কেভ। তো বোরা কেভের রাস্তা দিয়ে এখন ওপরের দিকে উঠে যাচ্ছি। 5টায় টিকিট কাউন্টার বন্ধ, তাই আমাদের দলের একজন চলে গেছে টিকিট কাটার জন্য। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। বোরা কেভের পার্কিং এরিয়াকে পিছনে ফেলে সামনের দিকের রাস্তা ধরে এগিয়ে চলেছি বোরা কেভেরই উদ্দেশ্যে। রেলিং দেওয়া রাস্তার একদিকে গভীর খাত এবং অপরদিকে ছোট ছোট স্থানীয় মানুষদের দোকান। এতে নানান ঘর সাজানোর জিনিস এবং খাওয়ার জিনিস বিক্রি হচ্ছে। খানিক হেঁটে চলে এলাম গুহার এন্ট্রান্স গেটের সামনে। সামনে অপেক্ষা করে রয়েছে অজস্র সিঁড়ি, যা ঘুরে ঘুরে নেমে গেছে অন্ধকার ও রহস্যময় এই গুহার অতলে। এসে দাঁড়িয়েছি শতাব্দী প্রাচীন, ইতিহাস বিজড়িত এবং প্রকৃতির রহস্যের এক রোমাঞ্চকর মেলবন্ধনের সামনে। বোরা গুহা আরাকু উপত্যকার এক প্রাচীন প্রাকৃতিক গুহা, যা প্রায় 10,000 বছর আগে আবিষ্কার হয়। এই বোরা শব্দটির উৎপত্তি স্থানীয় আদিবাসী ভাষা থেকে, যার অর্থ অন্ধকার বা গভীর। বোরা গুহার প্রবেশদ্বারটি তুলনামূলকভাবে ছোট হলেও বর্তমানে এটিকে বড় করা হয়েছে এবং ভিতরে রয়েছে বিশাল জায়গা। এইখানে আমরা আপাতত কোথায় দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে? বোরা কেভ। বোরা কেভের মধ্যে দাঁড়িয়ে আছি, টিপ টিপ করে জল পড়ছে, অন্যতম অভিজ্ঞতা। ঠিক আছে, এবার নিচের দিকে নেমে যাব। জানি না পায়ের অবস্থা বা কোমরের অবস্থা কি হবে, তাও নেমে যাব, ইচ্ছে আছে যখন এসছি যখন নেমে যাব। চলুন, আর দেখুন জাস্ট অ্যাটমসফিয়ারটাকে ফিল করুন। স্থানে স্থানে গুহার ছাদ থেকে জল ঝরে পড়তে দেখা যায়। গুহার ভেতর নানান পাথর, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট ইত্যাদি দেখা যায়। গুহার ভিতরে পরিবেশ বেশ স্যাঁতস্যাঁতে ও অন্ধকার, তবে পর্যটকদের জন্য স্থানে স্থানে আলো দিয়ে কেভটি সুসজ্জিত করে তোলা হয়েছে। প্রবেশের পর মনে হতেই পারে আপনি যেন পৃথিবী ছেড়ে অন্য এক জগতে এসে উপস্থিত। গুহার ফাঁক ফোকর দিয়ে আগত সূর্যরশ্মি
এক অসাধারণ ক্লাইম্যাট তৈরি করে। ঝুলন্ত লাইমস্টোনগুলি দেখুন, দেখে মনে হতে পারে কোনো শিল্পী যেন তার নিপুণ হাতে খোদাই করে তৈরি করেছে, কিন্তু না, এসবই প্রাকৃতিক নিয়মে তৈরি। গুহার কিছু কিছু স্থান খুব সংকীর্ণ, পাহাড়ের দেওয়াল এখানে ঠেলে ভেতরে প্রবেশ করেছে। এত সহস্র জলধারা নেমেছে যা দেখলে বৃষ্টি বলে ভুল হয়। এখানে বলে রাখি, গুহার ভিতর জল পড়ে বাঁধানো পথ খুবই স্লিপারি। বয়স্ক মানুষ যারা আসবেন তারা সাবধানে দেখে নামবেন। বৈজ্ঞানিক মতানুসারে চুনাপাথরের গঠন ও ভূগর্ভের জলের সংস্পর্শে প্রাকৃতিক নিয়মে নির্মিত এই বুড়া গুহা। 1807-এ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং জর্জ প্রথমবার গুহাটি আবিষ্কার করেন। তবে স্থানীয় আদিবাসীদের মতে গরু চড়ানোর সময় একবার নাকি একটি গরু এর গর্তে পড়ে যায়। তারপরেই এই গুহার সন্ধান মেলে। বোড়া কেভ দেখার জন্য বেশ কিছু গাইড এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি বোড়া কেভ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে জানতে চান এবং সমস্ত খুঁটিনাটি তথ্য, এর ঐতিহাসিক ভূপ্রাকৃতিক গঠন সম্পর্কে বর্ণনা চান, তাহলে অবশ্যই একটি গাইড ভাড়া করে নিতে পারেন। আমরা এক্ষেত্রে কোনো গাইড ভাড়া করিনি, কারণ আমরা পুরো গুহাটি নিজেরাই এক্সপ্লোর করতে চেয়েছিলাম। বুড়া কেভের মধ্যে, ঠিক আছে, একদম নিচে নেমেছি, একদম এন্ডে নেমেছি। সবাইকে সাহসে গোলায় না, এই যে ভদ্রলোক ভদ্রমহিলা ওদের সাথে আসছেন, ওনারা আসবেন না করে ওপরে বসেছিলেন, তারপরে হাত দিয়ে উঠে গেছিলেন, তারপর আবার নামলেন। কেন নামলেন? কেন নামলাম এটাই আমার লাস্ট, মানে আমি আসতে পারবো না, এতটা নিচেতে রয়েছে, কিন্তু নিচে না আসলে বোঝা যাবে না। অপূর্ব সুন্দর দেখার টান, অনেক সিনেমা শুটিং হয়েছে এখানে, অনেক সিনেমা শুটিং হয়েছে, তার জন্য সেই লোভে আরো নামলাম, লোভে আছে সেটা দেখার জন্য। আর এখানে বলা হচ্ছে কাকাবাবু সন্তু যে সমস্ত সিনেমাগুলো মানে গুহার মধ্যে বেস্ট করে সমস্ত সিনেমা শুটিং হয়েছে, বড় বড় সিনেমার, তার জন্য সেইটানে নামলাম। শুধু বেঙ্গলি, হিন্দিতে ইংলিশে প্রচুর। সুবিশাল বোড়া গুহার একদম নিচে একটি স্থান থেকে লোহার রেলিং দেওয়া এক সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, শেষ হয়েছে গুহারই আর এক প্রান্তে। সিঁড়ি চললে দেখা যায় সেখানে রয়েছে এক শিবলিঙ্গ। সেদিন বোড়া কেভ দেখে ফিরতে অনেক রাত হয়ে যায়, খুব টায়ার্ড থাকায় আর ভিডিও করা হয়ে ওঠেনি। তবে সে রাতে ডিনারে টেস্ট করি ব্যাম্বু বিরিয়ানি, যেটি সকালে অর্ডার দিয়ে যেতে হয় দোকানে। বা বোড়া কেভের দুপাশেও মার্কেটেও এই বিরিয়ানি অ্যাভেলেবেল রয়েছে। যারা শুকনো লঙ্কা গোলমরিচের ঝাল পছন্দ করেন তাদের মন্দ লাগবে না। আরাকু এলে এখানকার এই প্রাচীন ঐতিহ্যবাহী আদিম উপজাতি স্থানীয় খাবারটি চেখে দেখতে ভুলবেন না।
বাঁশের খোলে মশলা, ভাত, মাংস একসাথে মেখে জ্বলন্ত গরম কয়লার ওপর রেখে রান্নাটি করা হয়। বাঁশের প্রাকৃতিক সুবাস ও ধোঁয়ার গন্ধ বিরিয়ানিতে অনন্য স্বাদ নিয়ে আসে। গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 3। আজকে আমরা এখান থেকে আরাকু থেকে বেরিয়ে যাচ্ছি। আরাকু থেকে বেরিয়ে যাব জগদলপুর। কিরণডুল এক্সপ্রেসেই আবার চাপবো। কিরণডুল এক্সপ্রেস এখানে এসে পৌঁছাবে প্রায় 11টা নাগাদ। তো চলুন যাওয়া যাক। আর যেটা বলার সেটা হচ্ছে, এখানে যে আমরা যে রুমে রয়েছি বা যে গেস্ট মানে হোটেলে উঠেছি আরাকুতে, আমি একদমই রেকমেন্ড করব না এই হোটেল, কারণ আমাদের খুবই খারাপ লেগেছে। এখানকার হসপিটালিটি ভীষণ খারাপ। সবচেয়ে বড় কথা, ল্যাঙ্গুয়েজ প্রবলেম রয়েছে, কমিউনিকেশনের প্রচণ্ড গ্যাপ রয়েছে, কারণ এরা কিছুই ইংলিশ বোঝে না আর হিন্দিও একদম বোঝে না। তো ভীষণ পুয়ার একটা কমিউনিকেশন সিস্টেম। তো চলুন যাওয়া যাক। আপনার নামটাও? শেখ হুসেন। শেখ হুসেন, আচ্ছা। ফোন নাম্বার একটুখানি বলুন। 9490691778। अच्छा, हर कोई वाले में ट्रैवल घुमाता मैं। अच्छा, कोई गाड़ी जरूरत से हमको কন্ট্যাক্ট করেগা, ঠিক আছে। আর ওনার সাথে ঘুরবেন, যথেষ্ট ভালো ঘুরিয়েছেন। কালকে বিভিন্ন রকম স্পট আমরা দেখলাম, শুধুমাত্র ট্রাইবাল মিউজিয়ামটা আমাদের কালকে বাকি রয়ে দেখা হয়নি, গেছে। আজকে সেটা দেখাবে। আজকে সেটা দেখবো। তো অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে, এখানে যদি আরাকুতে ঘুরতে চান অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। খুব ভালো লাগলো। আজ আরাকুতে শেষ সকাল। গাড়ি চড়ে প্রথমেই ড্রাইভার দাদাকে বলে দিয়েছি ভালো একটি রেস্টুরেন্ট দেখে দাঁড় করাতে। সেখান থেকে ভালো করে ব্রেকফাস্ট পর্বটি সেরে নেওয়া যাবে। স্টেশনের কাছে একটি হোটেলে এখানকার বিখ্যাত ইডলি খাওয়া দাওয়া হচ্ছে। কিরকম টেস্ট এখানকার ইডলি? বেশ সুন্দর টেস্ট। আচ্ছা, এরপরে আমরা ট্রেন ধরবো। তো আমি নিয়েছি পুরি সবজি, উনি নিয়েছেন ইডলি। তো চলুন এরপর খাওয়া দাওয়া করে চলে যাব ট্রেনের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি এখন মিউজিয়াম, যেটাকে বলা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম আরাকুতে। তো এই ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে আমাদের টিকিট নিল মোটামুটি 50 টাকা করে অ্যাডাল্টদের। ভেতরে ঢুকেছি, ভেতরে একটা পার্কের মতো জিনিস করা রয়েছে, জল রয়েছে, সামনে একটা বোটিং এরিয়া রয়েছে, আর এই দিকে রয়েছে আমাদের মিউজিয়ামের পথ, ওয়ে টু মিউজিয়াম। তো এদিকে আমরা আস্তে আস্তে হেঁটে যাব। ঢুকলাম আরাকু ভ্যালির বিখ্যাত স্পট ট্রাইবাল মিউজিয়ামে। মিউজিয়ামটি সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি গেটের সামনেই ছোট্ট লেক, তাতে বোটিং সহ অনেক অ্যাক্টিভিটি করা যায়, যার বিস্তারিত তথ্য এই ভিডিওর শেষে রয়েছে। বোটিংয়ের এরিয়া পেরিয়ে পার্কের মতো একটি জায়গা, স্থানে স্থানে আদিম উপজাতির মুখোশ এর মতো বেশ কিছু নিপুণ শিল্পকর্ম ও স্ট্যাচু রয়েছে। স্ট্যাচু দেখে এই উপত্যকার স্থানীয় উপজাতির জীবিকা সম্পর্কে আন্দাজ করা যায়। এদের প্রধান জীবিকা ছিল মূলত পশু পালন, পশু শিকার এবং মাছ শিকার। মিউজিয়ামের বাইরে মাঝে মাঝে উপজাতিদের নৃত্য এবং সঙ্গীতের প্রদর্শনী করা হয়, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। সমস্ত কিছু দেখতে দেখতে প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের ভেতরে মডেলগুলি স্থানীয় উপজাতি, জীবিকা, সংস্কৃতি, শিল্প, ধর্ম, পালা পার্বণের এক জীবন্ত নিদর্শন। কেউ যাতা ঘোরাচ্ছেন, মশলা প্রস্তুত হচ্ছে, কোথাও মৎস্য শিকার, চাষবাসে তাদের জীবিকার চিত্র ফুটে উঠেছে। আবার কোথাও স্থানীয় পূজা পার্বণ, খড়, বাঁশ, মাটি দিয়ে ঘর তৈরির চিত্র, ফসল তোলার উদ্দেশ্যে উৎসবের চিত্র, বাঁশি, ঢোল, করতাল সহযোগে গোল করে নৃত্যের চিত্র। এরকমই মোমের তৈরি নানান মডেল দিয়ে চিত্তাকর্ষক করে তোলা হয়েছে মিউজিয়ামের অভ্যন্তরীণ ভাগ। এবার চলুন দেখি অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি। এর ভেতরে এরকম 12টা অ্যাডভেঞ্চারের প্রোগ্রাম আছে, আরাকু অ্যাডভেঞ্চারের সমস্ত রকম যাওয়ার জায়গা রয়েছে। তো এর রেঞ্জ রয়েছে, রেঞ্জগুলো একটুখানি দেখে নিন। সব প্যাকেট বোটিং করে দিই। এক বোটিং 50 টাকা। বোটিং নয়, এই দুটো ভালো লাগে, এই দুটো করতাম, আমাদের টাইম নেই। এতক্ষণ আপনারা দেখলেন ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়াম দেখা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল।
এবার আমরা যাব স্টেশনে। আরাকু স্টেশন থেকে আমাদের 11:30টায় কিরণডুল এক্সপ্রেস রয়েছে, 11:05-এ 11:05-এ কিরণডুল এক্সপ্রেস চেপে সেখান থেকে চলে যাব জগদলপুর। চলে এসেছি আরাকু স্টেশনে। আরাকু স্টেশন থেকে আমাদের ট্রেন 11:05-এর কিরণডুল এক্সপ্রেস। আগের দিন এই ট্রেনে করেই আমরা যেটা এলাম সেটা হচ্ছে বিশাখাপত্তনম থেকে আরাকুতে এলাম। সেখানে আমরা বিস্তারম কম্পার্টমেন্টে উঠেছিলাম। সেই ভিডিওটি যদি এখনও না দেখে থাকেন অবশ্যই আপনি আগের ভিডিওটাতে গিয়ে সেটি দেখে নিন। আর সেটা হচ্ছে আরাকুর এই প্ল্যাটফর্ম থেকে আমাদের 11:05-এর এই এক্সপ্রেসটি আসবে বিশাখাপত্তনম থেকে এবং বিস্তারমের কোচগুলো ছেড়ে যাবে। তো আমরা নর্মাল কোচের টিকিট কেটেছি, সিটিং কোচ, সিটিং রিজার্ভেশন। চলুন যাওয়া যাক, এবার দেখা হবে জগদলপুরে গিয়ে। চলুন। তো এখন বসে আছি কিরণডুল এক্সপ্রেসে। তো ট্রেন আসার কথা ছিল 11:05-এ, কিন্তু ট্রেন এত লেট করে ঢুকলো মোটামুটি 12টার কাছাকাছি, 12:10-15, আর ছাড়তে 12:30। একটু আগে ট্রেন ছেড়ে বেরোলো আমাদের আরাকু স্টেশন থেকে, যাচ্ছি জগদলপুর। তো জগদলপুরে আমরা গিয়ে পৌঁছানোর কথা 4টে থেকে 4:30-এর মধ্যে। আমরা জানি না 5টা 5:30 বাজিয়ে দেবে মনে হচ্ছে ট্রেন। চলুন যাওয়া যাক। এমনিতে ট্রেনের এখানে বেশ ট্রেনটা বেশ সুন্দর। আমরা D1 সিটি কোচ আমরা বুক করে এসেছি। ট্রেনটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন এবার গিয়ে দেখা হবে একদম ডিরেক্ট জগদলপুরে। জগদলপুরে যখন ট্রেন এসে পৌঁছালো তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। ছত্তিশগড় রাজ্যের স্টেশন জগদলপুর আয়তনে খুব একটা বড় নয়। দূরপাল্লার ট্রেন এসে দাঁড়ালে 2-1 ঘর প্যাসেঞ্জারের ওঠানামা চোখে পড়ে। আমরা লাগেজ নিয়ে স্টেশনের বাইরে এসে 2টো অটো ভাড়া করে নিলাম, করে চললাম জগদলপুরে আজকের বুক করা হোটেলের উদ্দেশ্যে। জগদলপুর স্টেশনের কাছে একদম 2টো অটো নিলাম আমরা। 2টো অটো নিয়ে এখন যাচ্ছি আমরা হোটেল সুধা প্যালেস। মানে আমাদের বুকিং করাই আছে, তো সেই বুকিং অনুযায়ী আমরা এখন যাচ্ছি টোটো করে। তো আমরা অটো টোটাল 2টো অটো নিলাম। একটা অটোতে বাকি আমাদের যারা ক্যান্ডিডেট 3 জন আছে তারা আছে, আর এই অটোতে আমরা 3 জন রয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর 2টো অটো টোটাল মিলিয়ে আমাদের যে চার্জ পড়লো সেটা হচ্ছে 350 থেকে 400 নিয়ার অ্যাবাউট। ওকে, তো এরকমই রেট পড়বে আপনাদের এখান থেকে হোটেল যদি আপনার। আর একটা কথা বলে দিই, জানিয়ে রাখি যে আমাদের হোটেল যেটা হোটেল সুধা প্যালেস, এই হোটেলটি কিন্তু জগদলপুর স্টেশন থেকে একদমই কাছে। মানে টোটাল মোটামুটি 4 কিলোমিটার 4.5 কিলোমিটার ডিস্টেন্সে, অ্যারাউন্ড ডিস্টেন্স আমাদের এই হোটেলটা অবস্থান করছে। তো চলুন আজকে আর মোটামুটি আমাদের ঢোকার কথা ছিল 4টে, আমরা ঢুকেছি এখন বাজে হচ্ছে 5:30টার কাছাকাছি, 5:40। তো অনেকটাই ট্রেন জার্নিতে আমাদের লেট হয়ে গেছে। আজকে দেখা যাক কাছে পিঠের মধ্যে কী ঘোরা যায়। কালকে থেকে মেন স্পটগুলি এখানে ঘুরতে আরম্ভ করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পরবর্তী ব্লগ শীঘ্রই আসছে, সেই ব্লগে থাকবে ছত্তিশগড়ের কিছু আকর্ষণীয় স্পট। সঙ্গে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এখনও আর বসে থাকবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলুন। চটপট।